জলবায়ু পরিবর্তনের প্রভাবে শুকিয়ে যাচ্ছে নদী, বাড়ছে লবণাক্ততা, হারিয়ে যাচ্ছে মাছ, নিঃস্ব জেলেদের অনেকে ছাড়ছেন পেশা। রাজস্ব বোর্ড পৃথকীকরণের পক্ষে অর্থমন্ত্রী জানালেন এনবিআর চেয়ারম্যান, গঠন করা হয়েছে উচ্চ পর্যায়ের কমিটি। ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে প্রাতিষ্ঠানিক সংস্কারের আহ্বান, সেমিনারে লুটোরাদের শাস্তির আওতায় আনার তাগিদ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। বাজারে গিয়ে ডালা ভর্তি নদীর মাছ শেষ কবে দেখেছেন? নদীর মাছ কমে যাওয়ার পেছনের খলনায়ককে তা কি কখনো জানতে চাই আমরা? বাস্তবতা হচ্ছে জলবায়ু পরিবর্তনের অদৃশ্য থাবায় প্রায় বিপন্ন দক্ষিণ পশ্চিমের জেলেরা। একদিকে বিভিন্ন নদী সরু হয়ে পরিণত হচ্ছে খালে, অন্যদিকে সাগরের নোনা জল হু হু করে ঢুকছে মিঠা পানিতে। ধ্বংস হচ্ছে মাছের প্রজনন, এতে বিপুল টাকা বিনিয়োগ করেও নদীতে মাছ পাচ্ছেন না জেলেরা, পেশা ছাড়ছেন অনেকে। উপকূলের জেলেদের খবর জেনেছেন সহকর্মী তৌহিদ হোসেন, ক্যামেরায় ছিলেন নাহিদ হোসেন। অনেক জায়গায় সরু মরা খালে পরিণত হয়েছে নদী, নেই আগের বিশালতা, অথচ একসময় উপকূলের এসব নদীর আগেই ব্যবহার হতো প্রমত্তা বা উত্তাল বিশেষণ। এসব জলাধার এখন যেন লড়াই করছে নিজের ছায়ার সঙ্গে। জলবায়ু পরিবর্তনের কারণে সাগরের লোনা পানি ঢুকছে নদীতে, ওলটপালট করে দিচ্ছে মাছের প্রজনন পরিবেশ। কপোতাক্ষ নদীর ঘাটে সারিবদ্ধ নৌকাগুলো এখন কেবলই কাঠের কাঠামো, কারণ মাছ শিকারে যাওয়ার সাহস পাচ্ছেন না জেলেরা। আগে যে নদীতে জাল ফেললেই মাছ মিলত, এখন তা প্রায় শূন্য। অথচ একবার নৌকা নিয়ে বেরোলে নিতে হবে দাদনের 10 থেকে 20 লাখ টাকার দায়। সেই ঝঞ্ঝাট কাঁধে নিচ্ছেন গুটি কয়েক জেলে। খুব কষ্টের ভিতরে চলে, দেখা যাচ্ছে যে অনেক সময় স্বামী স্ত্রীও কাজ করতেই হয় মাঠে ঘাটে। মানে আমি হয়তো চিংড়ি চাষে যাই, স্বামী মানে স্ত্রী হয়তো দেখা যাচ্ছে যে 200 টাকা 250 টাকার জন্য ধান কাটতে যায়। মানুষের কিস্তি ঋণ নিয়ে যায় বা সুদি নিয়ে যায় বা কিস্তিতে টাকা তুলে নিয়ে যায়। আমাদের মাছ নেওয়ার কারণে অনেকে যান নৌকা বিক্রি করে দিয়েও তাদের ঋণ পরিশোধ করে। আমার বাপ দাদারা ঠাকুর দাদারা এইটাই করিয়ে গেছে, আমরা তো এছাড়া আর কিছুই পারি না। নেই 1 বিঘে জমি, নেই টাকা পয়সা, আমরা কীভাবে ঘুরে উঠবো? সাতক্ষীরার তালা উপজেলার 1.5 লাখ মানুষের কর্মসংস্থান যেই নদকে ঘিরে হতো, এখন তার 3 ভাগের 1 ভাগও করা যায় না। এর কারণ এখানে লবণাক্ততা বেড়ে গেছে এবং বিশ্ব ব্যাংকের প্রতিবেদন বলছে গত 1 দশকে এই লবণাক্ততার পরিমাণ প্রায় দ্বিগুণ বেড়েছে, যার কারণ হিসেবে বলা হচ্ছে সমুদ্রপৃষ্ঠের পানির উচ্চতা বেড়ে গেছে এবং তার ফলে লবণবাণী প্রতিনিয়ত এসব মিঠা পানির নদ নদীতে প্রবেশ করছে, যে কারণে মিঠা পানির মাছের সংস্থান কমে গেছে। কিন্তু তাই বলে এখানে যে সামুদ্রিক মাছের আনাগোনা বেড়ে গেছে সেটিও বলা যাবে না। আর এর সার্বিক প্রভাব পড়ছে মৎস্যজীবীদের জীবিকায়। যেসব জেলে নদীতে যাচ্ছেন তাদের এখন জীর্ণদশা, বেড়েছে দারিদ্র্য, পরিবারে পুষ্টিকর খাবার মিলছে নামকা ওয়াস্তে, বাধ্য হয়ে উপার্জনে নাম লেখাতে হয়েছে বাড়ির নারী সদস্যকেও। সংসার হলো চলে না ভালোভাবে, এই জন্য সাময়িকে হলো সাহায্য করার জন্য আমরা কিছু ইনকাম করার চেষ্টা করি। এই যে দর্জি কাজ টাজ করি বিভিন্ন। আমরা মাছ হয় কিনি তাই খাই, কিনতে পারলি খাই, না পারলি খাই না। এরকম মানুষই মনে করে কি ওরা জাল ভাই, ওরা মাছ খাতে পারে, আমরা সে বেশি পারি না। মৎস্যজীবী বাপদাদার পেশায় থাকতে রাজি নয় হালের জেনজি প্রজন্ম। জাল ও জলের গল্প বাদ দিয়ে ভালো ক্যারিয়ার আর প্রযুক্তির জগতে আগ্রহ তাদের। এটা আমাদের একটা ব্যবসা, কিন্তু এই ব্যবসাটা হচ্ছে ঝুঁকিপূর্ণ এবং এখন এসে এই ব্যবসায় আর লাভ নেই, সবাই লস। জীবনটা হাতে করে নিয়ে সাগরে যেতে হয় মাছ ধরতে। এই কারণে আসলে এই জেনারেশনের ছেলেমেয়েরা এগুলো করতে চায় না, আর তারা শিক্ষিত হতে চায়, চাকরি বাকরি করতে চায়। নদী মুখ ফিরিয়ে নিয়ে অস্তিত্ব বাঁচাতে বিকল্প পেশায় নাম লেখান কেউ কেউ। পৈতৃক ভিটা বন্ধক বা স্ত্রীর গয়না বেচে মাছের খামার কিংবা চিংড়ি চাষে বিনিয়োগ করেছেন উপকূলের অনেকে। এতে কারো খাবারের ব্যবস্থা হয়েছে 3 বেলা, অনেকের আবার টেনে টুনে সংসার চলছে খামার শ্রমিক হিসেবে। অল্প কিছু মাছ দিয়ে আর কি আমরা করি, খামার তৈরি করি, যে কোনো রকমের যাতে আমরা বেশি থাকতে পারি। কেমন আয় হয় খাবার থেকে? আপনার উপার্জন যেটা চাইছিলেন সেটা কি হয় না? সেইভাবে ওইভাবে হয় না, আমরা ওইভাবে তো তৈরি করতে পারি না, আমাদের টাকা পয়সা তো ওইভাবে নাই। চিংড়ি চাষ করি, সাদা মাছের চাষ করি, আর আমার কিছু জাল আছে, তাই আমি ভাড়াও দিই, নিজে মাছ ধরতে যাই,
তাতে আমার কোনো মতে চলে। কি বার্তা দেয় উপকূলের বাজারের দৃশ্য? যেখানে নদীতে তাজা মাছের সয়লাভ থাকার কথা, সেখানে এখন রাজত্ব চাষের মাছের। নদী বা সাগরের অল্প কিছু মাছ মিললেও দাম আকাশচুম্বী। অনেক আড়তে চাষের মাছ আসছে অন্য জেলা থেকে। সাতক্ষীরা বাজারে ভাইজান মাছের দাম অনেক বেশি, ব্যাপক বেশি ভাইজান মাছের দাম। মাছ এখন একটু বর্ষা উপকূলের সময় তো, আর আপনার হচ্ছে নদী উপকূলের মাছ কম, এই কারণে একটু মাছের দাম বেশি। বৈশাখের মাছ এখন মাছের দাম বেশি, এখন মাছের সিজন না, তো এখন দাম বেশি মাছের। এই চাষের মাছে এখন চাষ ছাড়া কোনো মাছ নেই। এই বাস্তবতার সত্যতা মেলে বিশ্বব্যাংকের প্রতিবেদনে। বলা হচ্ছে, বছরের বিশেষ কিছু সময়ে উপকূলের নদীগুলোতে লবণাক্ততার হার প্রায় 68 গুণ বাড়ে। ফলে সার্বিক হিসাবে যোগান কমে 32.4%। মাঝারি মাছের ক্ষেত্রে এই ঘাটতি 35.5 ভাগ। তবে বড় মাছের সরবরাহ কমে গেছে অর্ধেকের বেশি। 51,050 প্লাস এরকম ছিল, সেটাকে আস্তে আস্তে কমে আসছে। ওই বেসিতে অনেকে মারা গেছে, অনেকে পেশা পরিবর্তন করছে। তবে সুন্দরবন বা অ্যাডজাসেন্ট যারা আছে তাদের কিছু কিছু বিকল্প রাস্তা এখন বেরিয়ে গেছে। বিশেষ করে এখন কাঁকড়া চাষটা এখন শুরু হয়ে গেছে। ঘেরে তারা এখন কাজ করার সুযোগ আছে, তাদের প্রসেসিং ফ্যাক্টরিতে কিছু কাজ করার সুযোগ আছে। নদীতে যারা মাছ ধরতো তারা কিন্তু পরিবারের 1-2 জন মানুষ নিয়ে তার নিজস্ব বোটে মাছ ধরতো। সে এখন সাগরের বোটে যাচ্ছে। তার মানে সাগরের বোটও তার না এবং এই জালটাও তার না। তার মানে এই জায়গায় কিন্তু সে একরকম হচ্ছে শ্রমিক হিসেবেই কিন্তু সে মাছ ধরছে। তার মানে যে নৌকার মালিক ছিল সে কিন্তু হয়ে যাচ্ছে শ্রমিক। মাছের প্রজনন নিশ্চিতে প্রতি বছরই নিয়ম করে নদী ও সাগরে আহরণে নিষেধাজ্ঞা জারি করে সরকার। এবারও তার ব্যতিক্রম নয়। তারপরও গবেষকদের আশঙ্কা, 2050 সাল নাগাদ দক্ষিণ পশ্চিমাঞ্চলের নদীতে আরও লবণাক্ততা বাড়বে, আর তখন মাছের প্রজনন শূন্যের কোঠায় নামতে পারে, বিরূপ প্রভাব পড়বে কৃষিতেও। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, খুলনা। বর্তমান সরকার রাজস্ব খাতের সংস্কার ও এনবিআর পৃথকীকরণের প্রস্তাবের সাথে একমত। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথেও আলোচনা চলছে। নীতি প্রণয়ন ও রাজস্ব প্রশাসনের মধ্যে পৃথকীকরণ বিষয়ে স্বচ্ছ সিদ্ধান্ত নেওয়া হবে। প্রাক বাজেট আলোচনায় এমন তথ্য জানান এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। সকালে জাতীয় রাজস্ব ভবনে মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স এবং নারী উদ্যোক্তাদের সংগঠনের সাথে বাজেট নিয়ে আলোচনায় বসে এনবিআর। এ সময় চেয়ারম্যান বলেন, ভ্যাট আদায়ের নিয়ম উল্টো পথে হাঁটছে, প্রক্রিয়াও সহজ না, তাই এখনও কাঙ্ক্ষিত ভ্যাট আদায় করতে পারেনি সরকার। ভবিষ্যতে ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানের সংখ্যা 1 থেকে 1.5 কোটিতে নিতে অটোমেশন সহ নানা পদক্ষেপের কথা ভাবছে এনবিআর। চেয়ারম্যান বলেন, নারী উদ্যোক্তা আর ক্ষুদ্র শিল্পের কল্যাণে নানা ধরনের ছাড় দিয়ে আসছে, কিন্তু এসব সুবিধা প্রান্তিক উদ্যোক্তাদের কাছে কতটুকু পৌঁছাচ্ছে তা নিয়ে প্রশ্ন আছে। এ সময় ব্যবসায়ীরা ভ্যাট প্রদান নিয়ম সহজীকরণ, কাস্টমস সেবা বৃদ্ধি, বন্ডের সুবিধা নিশ্চিতের দাবি জানান। এই পলিসি সেপারেশনের যে নীতি, এর সাথে 100% একমত এবং ওনারা এখান থেকে সরে আসেন না, এটা ইমপ্লিমেন্টেশন হবে। এবং এটার জন্য যেটা করেছেন মাননীয় অর্থমন্ত্রী মহোদয়, অলরেডি উনি একটা কমিটির প্রস্তাব পাঠিয়ে ক্যাবিনেটকে রিকোয়েস্ট করেছেন এবং সেখানে আমাদের জনপ্রশাসন উপদেষ্টা মহোদয়, ওনার সভাপতিত্বে অর্থ উপদেষ্টা মহোদয় এই কমিটির মেম্বার থাকবেন। ব্যাংকিং খাতকে শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে হলে লুটেরাদের শাস্তি, প্রক্রিয়াগত পরিবর্তন আর প্রাতিষ্ঠানিক সংস্কার প্রয়োজন, এমনটা মনে করেন সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। বলেন, অতীতে ক্ষমতাসীনরা পছন্দের মানুষদের ব্যাংকের বিভিন্ন পদে বসিয়ে লুটপাট চালিয়েছে। প্রতিষ্ঠানের সংস্কার না হলে এমনটা বন্ধ হবে না। ভয়েস অফ রিফর্মের আয়োজনে সংশোধিত ব্যাংক রেজুলেশন আইন নিয়ে গোলটেবিল বৈঠকে তিনি আরও বলেন, ব্যাংক লুটেরাদের সাথে জড়িতরা যত প্রভাবশালী হোক তাদের শাস্তির আওতায় আনতে হবে। এগিয়ে যেতে হবে ক্যাশলেস ইকোনমির দিকে। আলোচকরা বলেন, একীভূত হওয়া ব্যাংকগুলোর নিয়ন্ত্রণ ফিরে পেতে সাবেক মালিকদের জন্য সহজ শর্তে পথ খুলে দিয়েছে সরকার। এতে লুটেরা গোষ্ঠীকে ফিরিয়ে আনার সুযোগ করে দেওয়া হয়েছে। আলোচনায় উঠে আসে, রুগ্ন ব্যাংকিং খাতকে টেনে তুলতে অন্তর্বর্তী সরকারের নেওয়া সবচেয়ে সাহসী পদক্ষেপ ছিল ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ। তবে বর্তমান সরকার অধ্যাদেশ সংশোধন করে নির্বাচনী ইশতেহার ধরে রাখতে পারেনি। সংস্কার না করে টাকা ছাপিয়ে সমস্যার সমাধান খুঁজছে, যা হিতে বিপরীত হবে। চোরদেরকে ধরা দরকার এবং তাদেরকে শাস্তি দেওয়া দরকার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার, কঠোর শাস্তি দেওয়া দরকার। আর দ্বিতীয়ত হলো কতগুলো পদ্ধতিগত সংস্কার করা দরকার, পদ্ধতিগত সংস্কারের মাধ্যমে যাতে এগুলোর আবার পুনরাবৃত্তি না ঘটে। আর তৃতীয়ত হলো প্রতিষ্ঠানকে শক্ত ভিত্তির উপর দাঁড় করা দরকার, প্রাতিষ্ঠানিক সংস্কার দরকার। তরুণ রাজনীতিবিদ বলেছেন, অ্যাসালাম একটা সিস্টেম, অ্যাসালাম কোনো ব্যক্তি নয়। অ্যাসালামের সাথে কারা যুক্ত এটা একটু খুঁজতে হবে না? জ্বালানি তেলের দাম বাড়াতে আইএমএফ এর কোনো চাপ নেই। সরকার যথাসাধ্য চেষ্টা করে উপায় না পেয়েই
দাম সমন্বয় করেছে বলে জানিয়েছে সড়ক পরিবহন, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWT এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। মন্ত্রী আরও জানান, পাচার ও ভর্তুকি এড়াতেও সরকার এই পদক্ষেপ নিয়েছে। তেলের দামের সাথে বাস ভাড়া সমন্বয় করা হয়েছে। যদি তেলের দাম আবার কমে যায় তাহলে কোনো আলোচনা ছাড়াই বাস ভাড়া কমে যাবে। তেলের দাম বাড়লে কমলে যে প্রক্রিয়াটা ভাড়া নির্ধারিত হয় বা বিবেচনায় নেওয়া হয় সেটা প্রতিষ্ঠিত একটা প্রক্রিয়া, ওই অনুপাতে সমন্বয় করা হবে। তাতে তেলের দাম কমলে ভাড়া কমবে ওই আনুপাতিক হারে, তেলের দাম বাড়লে আনুপাতিক হারে বাড়বে। গ্যাসের ভাড়া যেহেতু বাড়েনি, অতএব গ্যাস চালিত যানবাহনের ভাড়া বাড়বে না। জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে বাস ভাড়াও ও নিত্য পণ্যের মূল্য নাটকীয়ভাবে বাড়ানোর সুযোগ নেই বলেছেন বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গোদনাইলে নিট শিল্প পল্লী পরিদর্শন করেন তিনি। এই সময় মন্ত্রী বলেন, জ্বালানির কারণে শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন ব্যাহত হবে না। আগামীতে নতুন বিনিয়োগকারীদের ফুয়েল ইন্টেন্সিভ ফ্যাক্টরির দিকে না ঝুঁকে লেস ফুয়েল ইন্টেন্সিভ ফ্যাক্টরি তৈরির আহ্বান জানান। মন্ত্রী আরও বলেন, BTMCর যেসব প্লটে দখল সমস্যা আছে তা দ্রুত সমাধান করা হবে। পরে চাষারা শহীদ জিয়া হল প্রাঙ্গণে 7 দিনব্যাপী বহুমুখী পাট পণ্য মেলার উদ্বোধন করেন বস্ত্র ও পাট মন্ত্রী। বাসে যতটুকু ডিজেলের মূল্য বৃদ্ধির কারণে যে এফেক্টটা পড়বে সেটি পড়বে 50 জন বা 60 জন প্যাসেঞ্জারের উপরে। তো যাত্রী প্রতি টিকেটের মূল্যের কোনো নাটকীয় পরিবর্তনের কোনো সুযোগ নাই। পণ্য মূল্যের উপরও এটার বিরাট কোনো অভিজ্ঞতা আসার সুযোগ নাই। হকারদের পুনর্বাসনের জন্য 6টি খোলা মাঠ নির্ধারণ করা হয়েছে, যেখানে রেজিস্ট্রেশনের প্রক্রিয়ার মাধ্যমে তাদের পুনর্বাসিত করা হবে, জানিয়েছে DNCC প্রশাসক শফিকুল ইসলাম খান। রাজধানীর একটি হোটেলে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম আয়োজিত ঢাকা কি মৃত নগরী হতে যাচ্ছে শীর্ষক সেমিনারে এ কথা জানান তিনি। বলেন, ছোট একটা ফি দিয়ে 6টি জায়গায় হকাররা চৌকি বসিয়ে ব্যবসা করতে পারবে। আবার দিন শেষে সেই জায়গা তাদের ছেড়ে দিতে হবে। ছাদে সবুজায়নে ট্যাক্সের ক্ষেত্রে সুবিধা দেওয়া হবে বলেও জানান প্রশাসক। এছাড়া বড় প্রকল্পের ক্ষেত্রে সিটি কর্পোরেশন, ওয়াসা, রাজুক, তিতাস একসাথে কাজ করবে বলেও জানান প্রশাসক। বিগত সরকারের লুটপাটের কারণে দেশের অর্থনীতিতে ভঙ্গুর পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলেছেন তথ্যমন্ত্রী জহিরউদ্দিন স্বপন। জাতীয় প্রেস ক্লাবের ইউরোপে জনশক্তি রফতানি সংক্রান্ত সেমিনারে এই কথা বলেন তিনি। মন্ত্রী জানান, অর্থনীতি স্বনির্ভর করাই সরকারের মূল লক্ষ্য। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করতে চায় সরকার। অর্থনীতি ঠিক রাখতে রেমিটেন্স আয়ের পরিধি বাড়ানো জরুরি বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। কক্সবাজার সহ পর্যটন স্পটগুলোকে আন্তর্জাতিক মানের করা হবে জানান জহিরউদ্দিন স্বপন। দেশের অর্থনীতি এতটাই ভঙ্গুর, এতটাই পঙ্গু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা এখানে একটা বড় বিশাল ঋণের বোঝা নিয়ে জনগণের ভোটে নির্বাচিত হয়ে একটি ফ্যাসিবাদী সরকারের ধ্বংসযজ্ঞের উত্তরাধিকার হিসাবে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছি জনগণকে সেবা দেওয়ার জন্য। দর্শক, এবার জানাবো সাপ্তাহিক পুঁজিবাজারের খবর। গত সপ্তাহে সামান্য ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে পুঁজিবাজারে। ডিএসই সূচকের সাথে বেড়েছে লেনদেনের পরিমাণ, সেই সাথে বেড়েছে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এদিকে একই চিত্র দেখা যাচ্ছে সিএসসির প্রধান সূচকেও। প্রথমেই ডিএসসির খবরে চলে যাচ্ছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ মূল্য সূচক 41 পয়েন্টের মতো বেড়ে দাঁড়িয়েছে 5256 পয়েন্ট। একই সাথে DS30 সূচকে বেড়েছে 24 পয়েন্ট এবং DSESে বেড়েছে 0.21 পয়েন্ট। গেল সপ্তাহে সার্বিক লেনদেন হয়েছে 4514 কোটি টাকার শেয়ার। এর আগের সপ্তাহে হাত বদল হয়েছিল 3273 কোটি টাকার শেয়ার। হাত বদল হওয়া প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে 194টির, কমেছে 168টির কোম্পানির, আর অপরিবর্তিত ছিল মাত্র 28টি কোম্পানির শেয়ারের দর। ডিএসইতে লেনদেনের ভিত্তিতে শীর্ষে ছিল সিটি ব্যাংক। হাত বদল হয়েছে মোট 31 কোটি 86 লাখ টাকার শেয়ার। প্রায় 28 কোটি 84 লাখ টাকার বেশি শেয়ার হাত বদল করে দ্বিতীয় অবস্থানে ডোমিনেজ। একমি পেস্টিসাইডস রয়েছে তৃতীয় স্থানে। প্রায় 31 ভাগ বেড়ে দরবৃদ্ধির তালিকায় শীর্ষে ছিল অ্যাপেক্স স্পিনিং। এরপরে যথাক্রমে দ্বিতীয় স্থানে বিডি ল্যাম্পস এবং সমতা লেদার্স।
প্রায় 10 ভাগ কমে দরপতনের তালিকায় শীর্ষে ছিল প্রাইম ফাইন্যান্স, দ্বিতীয় অবস্থানে ছিল বাংলাদেশ বিল্ডিং সিস্টেম এবং ন্যাশনাল ব্যাংক। এবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের খবর। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মূল সূচক সিএসপিআই 0.47 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 14,831 পয়েন্ট, সিএক্সে বেড়েছে 0.57 এবং সিএসই 30-তে বেড়েছে 0.66 পয়েন্ট। লেনদেন হওয়া 310টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 138টির, কমেছে 151টির, আর অপরিবর্তিত ছিল মাত্র 21টি কোম্পানির শেয়ারের দর। সিএসইতে গত সপ্তাহে লেনদেনের ভিত্তিতে শীর্ষে খান ব্রাদার্স পিপি ওভেন, মোট 35 কোটি 22 লাখ টাকার শেয়ার হাত বদল হয়েছে। 11 কোটি 79 লাখ টাকার লেনদেন নিয়ে পরের অবস্থানে এশিয়াটিক ল্যাবরেটরিজ, আর তৃতীয় অবস্থানে ছিল সেনা ইন্স্যুরেন্স। ইরানের তেল পরিবহনের সাথে জড়িত প্রায় 40টি শিপিং কোম্পানির বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞার আওতায় চীনের একটি বড় তেল শোধনাগারও আছে। শুক্রবার এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে মার্কিন প্রশাসন। নিষেধাজ্ঞার ফলে বন্ধ হবে যুক্তরাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর সকল ধরনের লেনদেন। এছাড়া শাস্তির মুখে পড়বে তাদের সঙ্গে ব্যবসা করা যে কোনো পক্ষ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সম্ভাব্য বৈঠকের মাত্র কয়েকদিন সপ্তাহ আগেই এলো এমন সিদ্ধান্ত। অন্যদিকে ইরান আগেই জানিয়েছিল যুদ্ধ বন্ধের শর্তগুলোর মধ্যে একটি হলো সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার। চীনের পাশাপাশি হংকং, আরব আমিরাত এবং ওমানের আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও সতর্ক করেছে ওয়াশিংটন। দর্শক, এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।